গুড আফটারনুন টু অল অফ ইউ। আজকে তোমাদের এনইপির সিলেবাসের একটি খুব মজার বিষয় আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব, সেটা হলো ছন্দমঞ্জরি। ছন্দ মানে আমরা বুঝতেই পারছি যে ছন্দ মানে মিলিয়ে মিলিয়ে যেরকম হয়, ঠিক সেরকমই কবিতার লাইন বা কোনো কিছু লাইন ছন্দের আকারে হয়। এবারে তাহলে প্রথম দিকে আমরা জানবো ছন্দমঞ্জরি, খুব মজার একটা বিষয়, ভালো লাগবে, তোমাদের সবারই ইন্টারেস্ট পাবে। তাহলে প্রথমে আমরা জানবো যে ছন্দমঞ্জরি, এই ছন্দমঞ্জরি গ্রন্থটির রচয়িতাকে। ছন্দমঞ্জরি গ্রন্থের রচয়িতা হলেন আচার্য গঙ্গা দাস। তাহলে তোমাদের শর্ট কোয়েশ্চেন হিসেবে আসতেই পারে পরীক্ষায় যে ছন্দমঞ্জরি গ্রন্থের রচয়িতাকে, তখন তোমরা কি লিখবে না ছন্দমঞ্জরি গ্রন্থের রচয়িতা হলেন আচার্য গঙ্গা দাস। তারপরে এরকম আসতে পারে যে ছন্দমঞ্জরি গ্রন্থের প্রকৃতি কীরকম, মানে কীরকম স্টাইলে কী ধরনের ছন্দমঞ্জরিটা হয়। কি লিখবে না ছন্দমঞ্জরি গ্রন্থটিকে মৌলিক রচনা না বলে সংকলন গ্রন্থ বলাই ভালো। কারণটা কি না, কারণ গঙ্গা দাস কেদার ভট্টের বৃহত্তর রত্নাকর গ্রন্থের আদলে এই গ্রন্থটি রচনা করেছেন। কি ধরেন, কেদার ভট্টের বৃত্ত রত্নাকর গ্রন্থের আদলে এই গ্রন্থটি রচনা করেছেন। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন তোমাদের মনে আসতেই পারে, বা আমার মনেও স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে, তাহলে ছন্দমঞ্জরি গ্রন্থটা কোন সময় রচনা হয়েছিল। মানে কি না ছন্দমঞ্জরি গ্রন্থের রচয়িতাকে। তাহলে বলবো আমরা যে কেদার ভট্টের গ্রন্থ যদি ১৬০০ শতাব্দীর হয়ে থাকে, তবে গঙ্গাদাসের ছন্দমঞ্জরি নিশ্চয়ই তার পরবর্তীকালে রচনা। কেননা আমরা কি পড়লাম, আগেই আমরা পড়লাম যে কেদার ভট্টের বৃত্ত রত্নাকর গ্রন্থের আদলেই এটা লেখা। তার মানে কি বৃত্ত রত্নাকরের পরেই নিশ্চয়ই হয়েছে এটা, তাই তো? ঠিক সেই রকমই তাহলে গ্রন্থের রচনাকাল কি ধরবো না কেদার ভট্টের গ্রন্থ যদি ১৬০০ শতাব্দীতে হয়ে থাকে, তাহলে আমরা আচার্য গঙ্গা দাসের ছন্দমঞ্জরি গ্রন্থটি অবশ্যই তার পরবর্তীকালে রচনা। আচ্ছা, তাহলে আমরা এবার পড়ি যে সাহিত্যের বাহন বা রূপের সংখ্যা। আমরা এই ছন্দের মধ্যে কি কি আছে, ছন্দ কি কি ক্ষেত্রে হয়ে থাকে। তাহলে কি সাহিত্যের বাহন হলো দুটি, একটি হলো গদ্য, অন্যটি হলো পদ্য। তাহলে পদ্য কি, ছন্দমঞ্জরিকার আচার্য গঙ্গা দাস। আমরা আগেই বলেছি যে আচার্য গঙ্গা দাস ছন্দমঞ্জরি লিখেছেন, তাই বলছে ছন্দমঞ্জরিকার আচার্য গঙ্গা দাস পদ্যের স্বরূপ প্রসঙ্গে উনি কি বলেছেন না বলেছেন পদ্যং চতুষ্পদী। মানে কি পদ্য ৪টি পাদ আছে তার। ৪টি পাদ বলতে আমরা কি বুঝি, ৪টি পাদ বলতে বোঝায় চরণ বা পাদ। পদ্যং চতুষ্পদী মানে কি না পদ্যটা ৪টে পাদে বা ৪টে লাইনের হয়ে থাকে। ৪টি পাদ বা চরণ মিলে তৈরি হয় একটি পদ্য গঠিত হয়। ছন্দবদ্ধ পদং পদ্যম। পদ্য হলো দুই প্রকার। পদ্য কয় প্রকার? দুই প্রকার। একটা হলো বৃত্ত আর একটি হলো জাতি। ঠিক, এবার তাহলে ছন্দ কাকে বলে? ছন্দ এর লক্ষণ হলো কি না ছন্দ হলো আসলে ক্লিব লিঙ্গে প্রথম আর এক বচন হলো ছন্দ। ছন্দ হলো ক্লিব লিঙ্গে প্রথম আর এক বচনে হয় ছন্দ। মূল শব্দ হলো ছন্দস। ছন্দস শব্দের প্রথম আর এক বচন হলো ছন্দ। তোমরা যখন পরে ধাতুরূপ শব্দরূপ করবে তখন তোমরা এগুলো পাবে, বিভিন্ন রকম ধাতুরূপ আছে, শব্দরূপ আছে। তো তাহলে ছন্দস মূল শব্দ, তার ক্লিব লিঙ্গে প্রথম আর এক বচন হলো ছন্দ। এর অর্থ কি না বেদ, পদ্যবদ্ধ, ইচ্ছা বা স্বৈরাচার। কি ছন্দয়তি আহ্লাদয়তি ইতে ছন্দ, অর্থাৎ কিনা আনন্দ উৎপাদন করে যে, তাই হলো ছন্দ। আমি আগেই বলেছি তোমরা ছন্দটা খুব মজা করে পড়বে, আনন্দ করে পড়বে। তাই বলছে যা আমাদের আনন্দ উৎপাদন করে, যা আমাদের আনন্দ তৈরি করে, সৃষ্টি করে, তাই হলো ছন্দ। এবার বলেছি আমরা আগে পদ্য দুই প্রকার, বৃত্ত আর জাতি। তাহলে এবার আসি আমরা বৃত্ত কাকে বলে। বৃত্ত কাকে বলে না বৃত্তম অক্ষারং সংখ্যাতম। মানে কি বৃত্তার অক্ষারং সংখ্যাতম, মানে প্রতি পদে বা প্রতি চরণে নির্দিষ্ট সংখ্যক অক্ষর থাকে। বৃত্তও আবার বিভিন্ন ভাগ হয়, সমবৃত্ত ছন্দ, অসমবৃত্ত ছন্দ, বিষমবৃত্ত ছন্দ। তাহলে কি সমবৃত্ত ছন্দ কি মানে প্রত্যেকটা লাইন, আমরা আগে বলেছি ৪টে করে পাদ থাকে, ৪টে লাইনে একই অক্ষরযুক্ত শব্দ থাকবে। মানে প্রথম লাইনে যদি 10টা থাকে, সেকেন্ড লাইনও 10টা, থার্ড লাইনও 10টা, ফোর্থ লাইনও 10টা। এইগুলো হলো সমবৃত্ত ছন্দ। তোমাদের সমবৃত্ত ছন্দটাই তোমাদের পাঠ্য আছে। তাহলে আমরা পড়বো যে সমবৃত্ত ছন্দ বলতে কি বুঝি। আগে তাহলে বলি বৃত্ত বলতে কি বোঝো না প্রতি চরণে বা পাদে নির্দিষ্ট অক্ষর সংখ্যানুসারে রচিত পদ্যের নাম হলো বৃত্ত।
যেমন কি না প্রত্যেকটা লাইনে একই অক্ষরের সংখ্যা থাকতে, মানে একই সংখ্যার শব্দ থাকতে হবে, অক্ষর থাকতে হবে। প্রতি চরণে 11টি অক্ষর নিয়ে হচ্ছে কি কি, যেমন শালিনী ছন্দ আছে, ইন্দ্রবজ্র ছন্দ আছে প্রভৃতি। এগুলো প্রত্যেকটা লাইনে কিন্তু সবই সমবৃত্ত ছন্দ আমরা পড়ব, কিন্তু এগুলো সবই যেমন শালিনী, ইন্দ্রবজ্রা, এইগুলো আমরা যেগুলো বললাম সেগুলো হলো শুধু 11টা অক্ষর আছে, 13টা অক্ষর আছে, 15টা আছে, 17টা আছে, 21টা আছে, 19টা আছে, অনেক অসংখ্য আছে, সবই সমবৃত্ত ছন্দ। ইভেন তোমরা যখন করবে, এরপর যখন তোমরা স্ক্যান করবে তখন দেখবে প্রত্যেকটা লাইনে আমরা যখন স্প্লিট আপ করব তখন প্রত্যেকটা লাইনে একই কিন্তু অক্ষরের শব্দ থাকছে, একই অক্ষর, অক্ষর সংখ্যা একই থাকছে, সেইগুলোই হলো সমবৃত্ত। সমবৃত্ত মানে সমান বৃত্ত, মানে প্রত্যেকটা লাইনে সমান ভাগে অক্ষর থাকছে। বেশ, এবার তাহলে আমরা যাই পরবর্তী জাতি। জাতি কাকে বলে না, জাতির মাত্রা কৃতে ভবেত। জাতির মাত্রা কৃতা ভবেত, তাহলে কি মাত্রা, মাত্রার সংখ্যা অনুসারে পদ্যের নাম হলো জাতি। যখন মাত্রা অনুসারে রচিত পদ্য হয় তখন সেটা হয়ে যাচ্ছে জাতি। যেমন কি আর্যা ছন্দ, এক্ষেত্রে হ্রস্বস্বরের 1 মাত্রা, দীর্ঘস্বরের 2 মাত্রা, প্লুতস্বরের 3 মাত্রা এবং ব্যঞ্জন বর্ণকে অর্ধমাত্রা হিসেবে গণনা করা হয়। তাহলে কি জাতি, জাতি আমরা কাকে বলছি না, জাতির মাত্রা কৃতা ভবেত, অর্থাৎ কিনা মাত্রার সংখ্যা অনুসারে রচিত পদ্যের নামই হলো জাতি। যেমন হলো আর্যা ছন্দ, এখানে কি, এখানে হ্রস্বস্বরের 1 মাত্রা, দীর্ঘস্বরের 2 মাত্রা, প্লুতস্বরের 3 মাত্রা এবং ব্যঞ্জন বর্ণকে অর্ধমাত্রা হিসাবে গণনা করা হয়। এবার আমরা পড়ব বৃত্ত। আমি আগেই যেটা বললাম বৃত্তের প্রকারভেদ, মানে বৃত্ত কয় প্রকার। বৃত্ত হলো 3 প্রকার, সমবৃত্ত ছন্দ, অর্ধ সমবৃত্ত ছন্দ, বিষমবৃত্ত ছন্দ। তাহলে সমবৃত্ত ছন্দ কি, তোমাদের পাঠ্য আছে সমবৃত্ত ছন্দ। সমবৃত্ত ছন্দটা কি না, যে বৃত্তে 4টি চরণ বা পাদে, আমি আগেই বলেছি সমান সংখ্যক হবে, এবং বৃত্তের আমরা পদ্যের লাইনই পড়েছি হলো 4টে করে পাদ থাকতে হবে, ঠিক এখানেও ঠিক সেটাই বলছে যে 4টে করে চরণ, প্রত্যেক চরণে বা পাদে গুরু লঘু ক্রমে সমান সংখ্যক অক্ষর থাকাকেই বলা হচ্ছে সমবৃত্ত ছন্দ। তাহলে সমবৃত্ত ছন্দ কি বলছে না, লঘু গুরু গণ আমরা শেখাবো আমি এখনই তোমাদের। লঘু গুরু গণটা কি না, লঘু গুরু গণ হিসেবে প্রত্যেকটা লাইনে যখন অক্ষর সংখ্যা সমান থাকে তখনই আমরা তাকে বলছি সমবৃত্ত ছন্দ। সম মানেই হলো সমান। আচার্য গঙ্গাদাস তার ছদ্মমঞ্জরি গ্রন্থে তাহলে কি বলেছেন, সমবৃত্ত সম্পর্কে বলেছেন, সমবৃত্ত ছন্দ সম্পর্কে বলেছেন কিনা সমচতুষ্পাদং, মানে সবসময় সমান সংখ্যক পাদ, সমান সংখ্যক অক্ষরও থাকবে। সংস্কৃত পদ্যের অধিকাংশই হলো সমবৃত্ত ছন্দ, যেমন কিনা ইন্দ্রবজ্র ছন্দ, আমরা আগেই পড়লাম। ইন্দ্রবজ্র ছন্দের কটা সংখ্যা বলেছিলাম না, 11টা সংখ্যা আছে, মানে প্রত্যেকটা লাইনে 4টি পাদ বা 4টি চরণ আছে, প্রত্যেকটি লাইনেই 11টা করেই সংখ্যা আছে। ঠিক আছে, তাহলে আমরা পড়ে নিই অর্ধ সমবৃত্ত ছন্দ পড়ে, যদিও আমাদের হয়তো লাগবে না, তাও একটু জেনে রাখো তোমরা, হয়তো ভবিষ্যতে লাগতে পারে। অর্ধ সমবৃত্ত ছন্দ আমরা কাকে বলছি না, যে ছন্দের অর্ধেক অর্ধেক সমান হয়, অর্থাৎ কি তৃতীয় পাদ প্রথম পাদের অনুরূপ এবং চতুর্থ পাদ দ্বিতীয় পাদের অনুরূপ সমান অক্ষর বিশিষ্ট সংখ্যা থাকে। মানে কি 1 নম্বর আর 3 নম্বর লাইনে সমান অক্ষর থাকবে, 2 নম্বর আর 4 নম্বর লাইনে সমান অক্ষর থাকবে। বোঝা গেছে? তাদেরকে আমরা বলছি অর্ধ সম, মানে অর্ধেকটা করে মিল থাকবে। সমবৃত্তে সবকটাতেই সমান মিল থাকবে, সমান সংখ্যক অক্ষর থাকবে, আর অর্ধ সমবৃত্তে অর্ধেকটা মিল থাকবে। কি না 1 নম্বর আর 3 নম্বর লাইনের মিল থাকবে বা চরণ বা পাদের মিল থাকবে, আর দ্বিতীয় আর চতুর্থ পাদ বা চরণের মিল থাকবে, তাকে আমরা বলছি অর্ধ সমবৃত্ত ছন্দ। আর বিষমবৃত্ত ছন্দ কি, বিষমবৃত্ত ছন্দ বলতে বোঝাচ্ছে 4টে লাইনের কোনো লাইনের সাথে কোনো লাইনের মিল থাকবে না অক্ষর সংখ্যার, মানে এক লাইনে ফার্স্ট লাইনে যদি 11টা হয়, সেকেন্ড লাইনে হবে 13টা, থার্ড লাইনে হবে 10টা, চতুর্থ লাইনে হবে 15টা, মানে কোনো বিষমবৃত্ত মানে কোনো দিকেই তাদের সম জিনিসটাই নেই, তাদেরকে আমরা বলছি যে বিষমবৃত্ত ছন্দ। বোঝা গেল? কিন্তু আমাদের পাঠ্য আছে সমবৃত্ত ছন্দ। বেশ, এবার আমরা সমবৃত্ত ছন্দ বলতে গিয়ে কি বলেছি না, গণ বলেছিলাম, তো বলছি যে গণ অনুযায়ী ওদের অক্ষর সংখ্যা বোঝানো হয়। এবার তাহলে আমরা প্রথমেই বলবো যে গণ, গণ বলতে কি বুঝিয়েছেন। গণ বলতে সমবৃত্ত ছন্দকে 10টি সাংকেতিক অক্ষর দ্বারা নির্দেশ করা হয়েছে।
তাহলে 10টা সাংকেতিক অর্থ কি কি, শব্দ কি কি, অক্ষর, সেই 10টি অক্ষর হলো ম, ন, ভ, অন্তর্জ, বর্গীয় জ, র, স, ত, ল, গ। এই 10টা হলো অক্ষর। এই 10টা অক্ষরই হলো 10টা গণ। এবার আমরা তো স্বাভাবিকভাবে মনের প্রশ্ন, ম আবার কী গণ বা ন আবার কী গণ, স্বাভাবিক মনে হচ্ছে তোমাদের সবারই। ঠিক আমি তোমাকে বলে দিচ্ছি কিভাবে তোমরা এই গণগুলো করবে। না, এই 10টা যে অক্ষর দিয়েছি, এই 10টা অক্ষর হলো 10টা গণ। এবার আমরা পড়ে নেব, আমরা কি না জানবো যে লঘু আর গুরু, লঘুস্বর কোনগুলো হয় আর গুরুস্বর কোনগুলো হয়। তাহলে লঘুস্বর বলতে আমরা মেন 10টা গণের মধ্যে গ আর ল, মানে গ আর ল আমরা বুঝতেই পারছি, গ মানে গুরুস্বর, ল মানে লঘুস্বর। এই ল আর গ এই বাদে বাকি 8টাকে আমরা 3টে করে মানে সংখ্যা দ্বারা, জ্যোতি চিহ্ন দ্বারা ব্যবহার করে থাকি। মানে প্রত্যেকটাতে 3টে করে, মানে ম গণের মধ্যেও 3টে চিহ্ন, ভ গণের মধ্যেও 3টে চিহ্ন, অন্তর্জ গণের মধ্যেও 3টে চিহ্ন, মানে এরকম চিহ্ন দ্বারা তাদেরকে বোঝানো হয়। তাহলে এখন আমাদের বলতে হবে আমরা কি গুরু চিহ্নটা, মানে গুরুস্বর যেগুলো হবে, গুরু সংখ্যা হবে, গুরুস্বর আমরা কিভাবে কোন চিহ্ন দ্বারা আমরা বুঝি। না, গুরুস্বর আমরা বুঝি মাইনাস বা ড্যাশ, যেটাই বলবে সেই চিহ্ন দ্বারা আমরা বুঝি। আর লঘুস্বর আমরা কোনগুলোকে বুঝি, চন্দ্রবিন্দু মানে চাঁদ অথবা ভি, যে কোনো একটা দিয়ে আমরা বুঝি লঘুস্বর। তাহলে গুরুস্বর আমরা কি চিহ্ন দ্বারা বুঝি, গুরুস্বর বুঝি আমরা ড্যাশ বা মাইনাস সাইন দিয়ে, আর লঘুস্বর আমরা বুঝি চাঁদ, চাঁদ বা তোমার ভি সাইন দিয়ে। ঠিক আছে, এবার আমরা পড়ে নিই কী কী। তাহলে আচার্য গঙ্গাদাস কি বলেছেন যে ম হলে কি কি গণ হতে হবে, কটা লঘু কটা গুরু হবে, ভ হলে কটা গুরু কটা লঘু, লঘু কোথায় থাকবে, গুরু কোথায় থাকবে, আমাদের এগুলো এবার জানতে হবে। তাহলে কোন গণে কোথায় থাকবে, তাহলে আমরা যখন স্ক্যান করে যখন বার করবো আমরা ইজিলি বুঝতে পারবো এটা কোন গণ। ঠিক তো, চলো তাহলে আমরা এবার জেনে নিই যে 10টা গণ আমরা কখন কোথায় কী গণ। আমরা যেমন ল আর গ আমরা এটা বুঝলাম, এই গ মানে গুরু, ল মানে লঘু গণ। তাহলে বাকি যে 8টা আছে, ম আছে, ন আছে, ভ আছে, অন্তস্থীয় জ আছে, বর্গীয় জ আছে, র আছে, স আছে, ত আছে, তাহলে সেইগুলোতে কি কি গণ হবে। তাহলে উনি লক্ষণ সম্পর্কে কি বলেছেন না, ম স্ত্রীগুরু লঘুশ্চ নাকার, মানে কি ম স্ত্রীগুরু, মানে বোঝাই যাচ্ছে মতে 3টেই গুরু হবে। তাহলে আমরা গুরু সাইন কি বলেছি, মাইনাস বা ড্যাশ, তাই তো। তাহলে ম স্ত্রীগুরু মানে যখনই 3টে গুরু আসবে, আমরা যখন এরপর স্ক্যান শিখবো, স্ক্যানেতে যখনই আমাদের 3টে গুরু বা 3টে ড্যাশ সাইন আসবে, তখনই আমরা এটা বুঝে নেব যে এটা মগণ। আর আমরা যখন স্ক্যান করার সময় আমরা যখন ধরো একটা লাইনে 10টা আছে কি 12টা আছে কি 15টা আছে বা 13টা আছে, আমরা তো জানছি না, আমরা প্রথমে স্প্লিট আপটা কিভাবে করব, 3টে করে, 3টের পর একটা কাটমার্ক, আবার নেক্সট 3টে অক্ষরের পর কাটমার্ক, আবার নেক্সট 3টে অক্ষরের পর কাটমার্ক, লাস্টে যে কটা 2টো থাক একটা থাক যা থাকবে। ঠিক আছে, তাহলে আমরা বলি কি না, তাহলে মগণ কোথায় হবে, ম স্ত্রীগুরু, ধরো 3টে ড্যাশ হলো, তখন আমরা ভাববো তাহলে এটা কোন গণ হবে, 3টেই যে এসে গেল, 3টেই যে গুরুস্বর এলো, তাহলে কি হবে, তখন অটোমেটিক 3টে যখনই গুরু বেরোবে স্ক্যান করে আমরা পরিষ্কার বুঝে যাব যে এটা মগণ হয়েছে। লঘুশ্চ নকার মানে তাহলে ন, ময়ের পর ন মানে নতে কি বোঝো, লঘুশ্চ নকার মানে লঘু, 3টেই যখন লঘু আসবে বা ভি সাইন বা তোমার ইউ সাইন যাই দাও তোমরা, সেইটার ক্ষেত্রে কি হবে, যখনই 3টে ধরো ইউ এলো 3টে ভি এলো, তখনই সেটা হয়ে যাবে চোখ বুঝে নগণ। তাহলে কি ম স্ত্রীগুরু, এই শ্লোকটা খুব ভালো করে তোমরা মুখস্থ করবে, পরীক্ষার সময় এটা আসতেই পারে যে 3টে গুরু চিহ্ন দ্বারা কি বোঝানো হয়েছে। সহজেই তোমরা লিখে দিতে পারবে যে কবি শ্লোকটা যদি মুখস্থ রাখো, লিখবে ম স্ত্রীগুরু মানে 3টে গুরুস্বর আসা মানেই মগণ। তেমন কি লঘুশ্চ নকার, লঘু হলো 3টে যখন লঘুস্বর আসছে তখন সেটা হয়ে যাচ্ছে নগণ। তারপরে এই যে বাদে গুরু মানে ভ যোগ আদি, বাদে গুরু পুনরাদি লঘুরিয়া, কি বাদে গুরু মানে কি ভগণ কখন হবে না, আদিতে গুরু মানে প্রথমে গুরু পরের 2টো লঘু। তোমাকে বলছে ভগণ তখনই হবে যখনই তুমি দেখবে আদিতে গুরু, ভাদি গুরু মানে ভ যখন আদিতে গুরু থাকবে তখনই আমরা হয়ে যাবে ভগণ, মানে আদিতে গুরু মাইনাস সাইন, পরের 2টো হবে ভি বা ইউ যা লেখো গুরু, পরের 2টো হবে লঘু, প্রথমটা হবে গুরু, তাহলে হয়ে যাবে সেটা ভগণ। তারপরে হচ্ছে লঘুশ্চ নকার, লঘু কি
না ভাদি গুরু পুনর্বাদি লঘুরিয়া, যখন আদিতে ঠিক যখন প্রথমে যদি গুরু থাকে হয়ে যাচ্ছে ভগণ, পরের দুটো লঘু হচ্ছে, ঠিক তেমনই যখন প্রথমেরটা লঘু হচ্ছে পরের দুটো যখন গুরু হচ্ছে তখন হয়ে যাচ্ছে অন্তস্থীয় জগন। কেন বলছে বাদি গুরু, মানে আদিতে গুরু হলে ভগণ, কি বলছে পুনরাদি লঘুরিয়া, মানে পুনরাদি মানে আবার যখন পুনরাদি, আবার যখন পুনরায় আদিতে মানে প্রথমে যখন লঘু আসবে তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে অন্তস্থীয় জগন। বোঝা গেল? মগণ নগণ ভগণ বাদি গুরু এবং পুনরাদি লঘুস্থিয়া মানে অন্তর্য হয়ে গেল। তারপরে তাহলে বর্গীয় জটা কোথায় হবে না যো গুরু মধ্যগত, মানে যো গুরু, গুরু যখন মধ্যে থাকবে প্রথমে এবং শেষে থাকবে লঘু, মাঝখানে থাকবে গুরু, যো গুরু মধ্যগত, তখন হয়ে যাচ্ছে বর্গীয় জগন। আর যখন রলা মধ্যা, র গণ কখন হচ্ছে না ল মধ্যা, ল মধ্যা মানেই হচ্ছে লঘুটা যখন মাঝে থাকবে। যো গুরু, গুরু মাঝে থাকলে বর্গীয় জগন, যো গুরু মধ্যগত মধ্যে থাকবে রলা মধ্যা, মানে মাঝখানে যখন লঘু থাকছে তখন সেখানে মধ্যে, মাঝখানে যখন লঘু থাকছে মধ্যে তখন সেটা হয়ে যাচ্ছে বয়শূন্য র গণ। তাহলে সো আন্তগুরু, স আন্তগুরু কি মানে অন্তে যখন গুরু থাকবে, শেষে যখন গুরু থাকবে, প্রথমের দুটো যখন লঘু থাকবে তখন কি হবে দন্তস্ত্রীয় গণ হবে। সো আন্তে গুরু কথিত অন্তে লঘুস্থ, কথিত আছে কিনা অন্তে যদি লঘু থাকে তখন সেখানে হয়ে যাবে তগণ। তাহলে সো অন্তগুরু মানে অন্তে গুরু থাকছে, প্রথমের দুটো থাকছে লঘু, হয়ে যাচ্ছে দন্তস্ত্রীয় গণ। কিন্তু এখানে কথিত অন্ত লঘুস্থিয়া, কথিত আছে অন্তে যদি লঘু থাকে তাহলে সেখানে হয়ে যাচ্ছে তগণ। তারপরে কি বলছে না গুরু রেখা গকারস্তু লকার লঘু রেখক, আমরা গ থেকে আগেই বললাম গ মানেই আমরা বুঝে নেব গুরু, গুরু রেখাক, গুরু একটাই থাকবে, এবং লকার লঘু রেখাক, লঘুও তাই একটাই থাকবে, লঘু রেখাক। ক্রমেণ চৈসাং রেখাভিহি সংস্থানং দর্শয়তে যথা, মানে কি তাহলে প্রথম থেকে আরেকবার বলছে মানে এরকম চিহ্নগুলো যখনই তোমরা দর্শন পাবে তাহলে তোমরা সেইভাবে গণগুলো তোমরা মেনশন করে দিতে পারবে। আমি আরেকবার বলে দিচ্ছি পুরো শ্লোকটাই একবার। মস ত্রিগুরু লঘুশ্চ নকারা वादि गुरु पुनरादि लघुस्या जो गुरु मध्यगत रल मध्या सो अंत गुरु कथित अंत लघुस्ता गुरु रेखा गकारस्तु लकार लघु रेखा का क्रमेण चैसंग रेखा भी संस्थानं दृश्यते यथा। বোঝা গেল কোথায় তাহলে কোন গণ হচ্ছে। তাহলে ম গণ মানে তিনটে বর্ণই হচ্ছে গুরু, ন গণ মানে হচ্ছে তিনটে বর্ণই হচ্ছে লঘু, ভ গণ হচ্ছে আদি গুরু, শেষের দুটো হলো লঘু, অন্তস্থ জ গণ হলো আদিটা লঘু, পরের দুটো হলো শেষ অক্ষর দুটো হলো বর্ণ দুটো হলো গুরু। আর বর্গীয় জ গণ কি মধ্যে যদি গুরু থাকে প্রথমেরটা এবং শেষেরটা যদি লঘু হয় বর্গীয় জ গণ, এবং র গণ হচ্ছে মধ্যে যদি লঘু থাকে আদি বর্ণ এবং অন্তবর্ণ যদি গুরু হয় হয়ে যাচ্ছে র গণ, অন্তে যদি গুরু থাকে প্রথম আর দ্বিতীয়টা যদি লঘু থাকে হয়ে যাচ্ছে দন্তেস্ত্রীয় গণ, এবং যদি অন্তে লঘু থাকে প্রথম আর দ্বিতীয় বর্ণ যদি অন্তে যদি গুরু থাকে এবং প্রথম আর দ্বিতীয় যদি লঘু থাকে তাহলে হয়ে যাচ্ছে ত গণ। আর গ মানে একটা অক্ষর বোঝাচ্ছে গকার, একটা অক্ষর মানে গুরু, ল তাই একটা অক্ষর বোঝাচ্ছে ল মানে লঘু। ঠিক আছে, এবার তাহলে আমরা স্বাভাবিকভাবেই জানতে পারলাম যে তাহলে কোথায় কোন গণ হচ্ছে সেটা আমরা বলতে পারলাম। এবারে তাহলে আমরা চলে আসছি ইন্দ্রবজ্র ছন্দ। ইন্দ্রবজ্র ছন্দতে আমরা আগেই পড়েছি কিনা ইন্দ্রবজ্র ছন্দে আমরা তাহলে কি পাচ্ছি না এইভাবেই তোমরা লিখবে না আচার্য গঙ্গা দাস তার ছন্দমঞ্জরি গ্রন্থে কি বলেছেন না আচার্য গঙ্গা দাস তার ছন্দমঞ্জরি গ্রন্থে একাদশ অক্ষর বিশিষ্ট সমবৃত্ত ছন্দ, কি সমবৃত্ত ছন্দ না ইন্দ্রবজ্র ছন্দ। ইন্দ্রবজ্র ছন্দের লক্ষণ সম্পর্কে উনি কি বলেছেন না স্যাদ ইন্দ্রবজ্রা যদি তৌ জগৌগ, প্রত্যেকটা যে লক্ষণ আমরা পড়ব লক্ষণের মধ্যেই আমরা প্রত্যেকটা গণ আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে কি হচ্ছে না আচার্য গঙ্গা দাস তার ছন্দমঞ্জরি গ্রন্থে কি বলেছেন এই সমবৃত্ত ছন্দে ইন্দ্রবজ্র ছন্দের লক্ষণ সম্পর্কে কি বলেছেন, স্যাদ ইন্দ্রবজ্রা মানে ইন্দ্রবজ্র হবে স্যাদ, ইন্দ্রবজ্র ছন্দ হবে যদি যদি কিনা তৌ জগৌগ, যদি তৌ জগৌ, তৌ মানে কি দুটো ত, যেমন নরৌ মানে দুটো নরো মুখে বোঝা যাচ্ছে, তৌ তৌ মানে হলো দুটো ত মানে ত ত, জগৌ
বর্গীয় জ, গৌ মানে আবার দুটো গ, মানে তৌ মানে দুটো ত, বর্গীয় জ, তারপরে গৌ মানে দুটো গ। তাহলে আমাদের কি গণ হচ্ছে, মানে ইন্দ্রবজ্রা ছন্দের লক্ষণে আমরা কি কি গণ পাচ্ছি, ত ত জ গ গ, আমরা এইটা হলো গণ পাচ্ছি। এই 5টি গণ যেখানেই থাকবে আমরা চোখ বুঝেই লিখে দিতে পারবো, যে এটা আমাদের পরের লাইনগুলো দেখার দরকারই হবে না। প্রথমেই যখন আমাদের স্ক্যানে এই অক্ষরগুলো চলে আসবে, এই গণগুলো এসে যাবে, তখনই আমরা বুঝে যাব যে এটা ইন্দ্রবজ্রা ছন্দ হয়েছে। ত ত জ গ গ। তাহলে ত বলতে আমরা কি পেয়েছি, আমরা আগেই পেয়েছি। ত বলতে কি আছে না, ত বলতে আমাদের এখানে বলছে ত বলতে কি গণ হবে, ত বলতে বোঝাচ্ছে যে অন্তে গুরু, মানে অন্তে থাকবে গুরু, প্রথম আর দ্বিতীয় বর্ণ হবে লঘু, তাহলেই হয়ে যাবে ত গণ। তটা তাই আবারও বর্গীয় জতে কি আছে না, বর্গীয় জতে আছে যো গুরু মধ্যগাতা, গুরু মধ্যে থাকবে এবং প্রথম আর অন্ত বর্ণটা হবে লঘু, তাহলে হয়ে যাচ্ছে বর্গীয় জগন। তাহলে ত ত জ বেরিয়ে গেল, গ গ, গ মানে তো আমরা বুঝতে পারছি একটা গুরু, আবার গ মানে একটা গুরু। ঠিক আছে, ঠিক সেরকমই তাহলে আমরা শ্লোকটা কিভাবে করব, তাহলে আমরা কি লিখবো না, এই শ্লোকের প্রথম পাদে আমাদের 4টে আর করার দরকারই হবে না। প্রথম পাদ সবসময় আমরা স্ক্যান শুধু ফার্স্ট লাইনটা করবো। হয়তো তোমাকে উদাহরণে পুরোটা 4টে লাইনই তোমাকে লিখতে হবে, কিন্তু তোমাদের ফার্স্টের লাইনটাই শুধু স্ক্যান করে দেখাতে হবে। কি হবে না, ত ত জ গ গ, এই গণগুলি আছে এবং অন্যান্য পাদগুলিতে সবই, এটা যেহেতু সমবৃত্ত ছন্দ মানে প্রত্যেকটাতে একই হবে, হতে বাধ্য, সেই কারণে বলছি এই সমবৃত্ত ছন্দতে অন্যান্য পাদগুলিতেও একই গণ রয়েছে, তাই এখানে ইন্দ্রবজ্রা ছন্দ হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এটা জানলাম ইন্দ্রবজ্রা সম্পর্কে, ইন্দ্রবজ্রা ছন্দ। তাহলে এবার আমরা পড়ি উপেন্দ্র বজ্রা ছন্দ কাকে বলে, মানে কি কি গণ আমরা থাকবে, কাকে বলে মানে কি কি গণ থাকবে। তাহলে কি বলছে, আগেই আমরা জানবো যে লক্ষণটা কি বলা আছে। লক্ষণ বলে আমাদের গণ স্ক্যান করতে খুব ইজি হবে। কি হবে না, আচার্য গঙ্গাদাস তার ছন্দ মঞ্জুরি গ্রন্থে, এটাও কিন্তু একাদশ অক্ষর বিশিষ্ট সমবৃত্ত ছন্দ, একাদশ অক্ষর বিশিষ্ট সমবৃত্ত ছন্দের লক্ষণে, উপেন্দ্র বজ্রা ছন্দের লক্ষণে উনি কি বলেছেন না, উপেন্দ্র বজ্রা প্রথমে লঘৌসা, মানে কি উপেন্দ্র বজ্রা ছন্দের ওখানে ছিল কিন্তু প্রথমে গুরু, বলছে এখানে উপেন্দ্র বজ্রা ছন্দে প্রথমে লঘৌসা, মানে কি আছে না, উপেন্দ্র বজ্রা ছন্দটি ইন্দ্রবজ্রা ছন্দের মতোই হবে, শুধু প্রথম অক্ষরটি লঘু হবে। তাহলে ত মানে কি পড়েছিলাম, ততে ছিল প্রথম দুটো গুরু, লাস্টেরটা লঘু। এখানে বলছে প্রথমেরটা হবে লঘু এবং শেষেরটা হবে লঘু, মাঝখানেরটা গুরু যা ছিল তাই। মানে কি, যদি প্রথমেরটা লঘু হয়ে যায়, বাকি পুরোটাই যদি এক থাকে, তাহলে কি হচ্ছে আমরা পড়েছি, তাহলে মাঝে গুরু চলে আসছে, প্রথমেরটা আর শেষেরটা হয়ে যাচ্ছে লঘু। ওখানে যেমন কি প্রথমেরটা গুরু ছিল, মাঝেরটা গুরু ছিল, শেষেরটা লঘু ছিল। এখানে ঠিক বলেছে শুধুমাত্র উপেন্দ্র বজ্রার প্রথমে লঘৌসা, মানে শুধু প্রথমেরটা লঘু হয়ে যাবে। তাহলে প্রথমেরটা লঘু, মাঝেরটা গুরু, আবার লাস্টেরটা লঘু। তাহলে কি গুরু মাঝে এলে, গুরু মাঝে এলে কি হয়ে যাচ্ছে না, যো গুরু মধ্যগত, আমরা পড়েছি আগেই, যো গুরু মানে বর্গীয় জ গণ হয়ে গেল, তাই তো। তাহলে কি হলো, ওটা ত ত জ গ গ হলো ইন্দ্রবজ্র ছন্দটা, আর উপেন্দ্র বজ্র ছন্দটা হবে জ ত জ, বাকিটা তো পুরোটাই এক থাকছে ইন্দ্রবজ্রের মতোই, শুধু প্রথম বর্ণটা লঘু হয়েছে। তাহলে কি হচ্ছে, প্রথম বর্ণটা লঘু হওয়ার কারণে প্রথমের গণটাও চেঞ্জ হয়ে গেল, বর্গীয় জ হয়ে গেল। তাহলে জ ত জ গ গ, এইটা হয়েছে উপেন্দ্র বজ্রের ছন্দ। তাহলে উপেন্দ্র বজ্রের ছন্দের প্রথমে লাইনটা আমরা তাহলে কি পড়বো, আর পাদান্তে সব জায়গাতেই কিন্তু জ্যোতি হবে, ঠিক আছে, জ্যোতি মানে একটা অ্যাস্টারিক সাইন। তাহলে আমরা লক্ষণটা একটু উপরে উদাহরণটা একটু বলে নিই না, উপেন্দ্র বজ্রাদি মনিচ্ছাটাভি বিভূষণাণং ছুরিতং বপুস্তে স্মরামে গোপী বিরূপস্যমাণং সমুদ্রমূলে মুনিমণ্ডপস্থনম। তাহলে কি বললাম না, উপেন্দ্র বজ্রাদি মনিচ্ছাটাভি বিভূষণাণং ছুরিতং বপুস্তে স্মরামে গোপী বিরূপস্যমাণং সুরদ্রমূলে মণিমণ্ডপস্থ্যম। তাহলে আমরা শুধু প্রথম লাইনটা উপেন্দ্র বজ্রাদে মানে ছটাভি, এইটুকু আমরা শুধু স্ক্যান করব। স্ক্যানে তাহলে প্রথম তিনটে করে অক্ষরে কিভাবে কাটমার্ক পড়বে না, উপেন্দ্র কাটমার্ক পড়বে, বজ্রাদি তিনটে করে লেটার নিয়ে বলেছি, তিনটে করে বজ্রাদি কাটমার্ক পড়বে, মনিচ্ছা ছয়তে একটা কাটমার্ক পড়বে, টা ভি লাস্টে দুটো বাকি থাকছে, ওটা আলাদা আলাদা করে কাটমার্ক করে দেবে, ঠিক আছে। তাহলে কি উপেন্দ্র বজ্রাধে মনিচ্ছাটাভি,
তাহলে উপেন্দ্রবজ্র ছন্দের লক্ষণে আমরা কি পেলাম না পুরোটাই ইন্দ্রবজ্র ছন্দের মতোই হবে, শুধুমাত্র উপেন্দ্রবজ্রা প্রথমে লঘৌসা, শুধু প্রথম বর্ণটা লঘু হয়ে যাবে। বোঝা গেল? এবার নেক্সট আছে কি, তাহলে ইন্দ্রবজ্রটা বোঝা গেল, উপেন্দ্রবজ্রটা হলো। এবারে হলো উপজাতি ছন্দ। উপজাতি ছন্দে কি আছে না ছন্দ মঞ্জরিতে উপজাতি ছন্দের লক্ষণ সম্পর্কে তাহলে কি বলা হয়েছে আমাদের সেটা দেখতে হবে। উপজাতি ছন্দের লক্ষণ সম্পর্কে বলা হয়েছে যে অনন্ত রদিরিতা লক্ষ্মভাজৌ পাদৌ যদিও মুপজয়স্ততাহা, মানে কি ইন্দ্রবজ্রা এবং উপেন্দ্রবজ্রা এই দুই ছন্দই যখন শ্লোকের পাদে থাকে, অর্থাৎ বিভিন্ন পাদগুলি যখন ওই দুই ছন্দের লক্ষণ দ্বারা চিহ্নিত হয়, তখন তাকে বলা হয় উপজাতি ছন্দ। তাহলে কি মানে উপজাতি ছন্দ হলো কিন্তু একাদশ অক্ষর বিশিষ্ট সমবৃত্ত ছন্দ। তবে কোনো বৃত্তছন্দে রচিত যে কোনো দুটি সমবৃত্ত ছন্দে রচিত থাকলেই তাকে উপজাতি ছন্দ বলবে। মানে কি পুরোটাই কিন্তু মানে ইন্দ্রবজ্রাও একাদশ অক্ষর বিশিষ্ট, উপেন্দ্রবজ্রাও একাদশ অক্ষর বিশিষ্ট, দুটোই সমবৃত্ত ছন্দ। আর উপজাতিতে কি আছে, প্রথম যে দুটো লাইন থাকবে, প্রথম দুটো লাইন হচ্ছে ইন্দ্রবজ্রা, উপেন্দ্রবজ্রার ক্ষেত্রে কি হবে না ইন্দ্রবজ্রা উপেন্দ্রবজ্রা দুটোরই মিক্সড থাকবে। প্রথম দুটো লাইন বা পাদ বা চরণ হবে উপেন্দ্রবজ্রা এবং শেষের দুটো লাইন বা পাদ বা চরণ হবে ইন্দ্রবজ্রা। মানে ইন্দ্রবজ্র একাদশ অক্ষর বিশিষ্ট, উপেন্দ্রবজ্র একাদশ অক্ষর বিশিষ্ট, তাহলে উপজাতীয় বোঝা গেল যে উপজাতীয় তাহলে একাদশ অক্ষর বিশিষ্ট সমবৃত্ত ছন্দ। তাহলে এখানে আমরা উদাহরণে কি পাচ্ছি না সমপ্রধানেষু তপোধনেষু গূঢ়ং দাহত্যকমকস্তি তেজঃ স্পর্শানুকূল ইব সূর্যকান্ত্যাঃ স্তন্নদ ভেদ ভবন্তিঃ। মানে ইন্দ্রবজ্রা উপেন্দ্রবজ্রা, ইন্দ্রবজ্রা উপেন্দ্রবজ্রা, আমি আগেই বললাম যে দুটোরই মিক্স থাকবে, মানে দুটোই একাদশ অক্ষর বিশিষ্ট। প্রথমটা থাকবে উপেন্দ্রবজ্রা, তারপরে ইন্দ্রবজ্রা, আবার উপেন্দ্রবজ্রা, ইন্দ্রবজ্রা, এইভাবেই যে ছন্দটা হচ্ছে তার নাম আমরা কি বললাম না উপজাতি ছন্দ। তাহলে কি প্রথম আর চতুর্থ চরণে থাকছে কি জ ত জ গ গ, মানে কোন ছন্দ উপেন্দ্রবজ্র ছন্দ, জ ত জ গ গ, এবং দ্বিতীয় ও তৃতীয় এই দুটো পাদে বা চরণে থাকছে ত ত জ গ গ, মানে ইন্দ্রবজ্র ছন্দ। তাহলে বোঝা গেল ইন্দ্রবজ্রা আর উপেন্দ্রবজ্রা এই দুটোর মিক্সডে হয়ে যাচ্ছে উপজাতি ছন্দ। তাহলে এবার আমরা যাই পরবর্তী ছন্দটা কি না তোমাদের কিন্তু পরীক্ষার সময় হাতে একটা লাইন তুলে দিল, যেমন উদাহরণগুলো তোমরা খুব ভালো করে মুখস্থ করবে, কারণ উদাহরণগুলো হয়তো দিয়েছে, যেমন ইন্দ্রবজ্র ছন্দের ক্ষেত্রে দিয়েছে দেখলাম অর্থহি কন্যা পরকীয় এব, এটা অভিজ্ঞান শকুন্তলম নাটকের মানে পিতা যখন শকুন্তলা যখন তার শ্বশুরবাড়ি চলে যাচ্ছেন তখন তার বাবা ভাবছে যে অর্থহি কন্যা পরকীয় এব তামদ্য সংস্পৃশ্য পরিগ্রহিতু জাত মময়ং বিশদ প্রকামাম প্রত্যর্পিত ন্যাস ইবান্তরাত্মা। মানে কি অর্থহি কন্যা মানে কন্যা হলো পরের দান, মানে সত্যিকারের বাবা যখন মেয়ে যখন শ্বশুরবাড়ি চলে যায়, যখন জন্মদাতা বাবা, তখন তার যেরকম কষ্ট হয় ঠিক সেই রকমই ভাবতে, তাই বলছেন দুষ্যন্ত যে যখন পালিতা কন্যা ছিল শকুন্তলা, যখন চলে যাচ্ছে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে তখন মহর্ষি কর্ণের হৃদয়টাও ঠিক এরকমই হচ্ছে। তখন মহর্ষি কর্ণ কি বলছে অর্থহি কন্যা পরকীয়, মানে অর্থ মানে কন্যা হলো পরের দান, মানে তুমি যতই তাকে সযত্নে লালন পালন করো তাকে একদিন পরের ঘরে দিতেই হবে। ঠিক বলছে বলে যে মানে ঠিক তারপর লাইনটা কি বলেছে জাত মমায়ং বিষাদ প্রকামম, মানে তার মানে সত্যি মানে আমি তো শকুন্তলার জন্মদাতা পিতা নই, আমি তো ওর পালিত পিতা, তাহলে আমার যদি মেয়ে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে, আমার যদি এই কষ্ট হয়, তাহলে জন্মদাতা বাবা তার না জানি কত কষ্ট হবে। এই লাইনটার হলো ইন্দ্রবজ্র ছন্দের উদাহরণ কিনা অর্থহি কন্যা পরকীয় এব তামদ্য সংস্পৃশ্য পরিগ্রহিতু জাত মময়ং বিষাদ প্রকামম প্রত্যর্পিত ন্যাস ইবান্তরাত্মা। এটা হলো ইন্দ্রবজ্র ছন্দের লক্ষণ। আর তাহলে বলছি এবার পড়ি আমরা, যেমন উপেন্দ্রবজ্র ছন্দের লক্ষণ আমরা কি পড়লাম না উপেন্দ্র বজ্রাদি মণিচ্ছটাভি বিভূষণাং ছুরিতং বপুস্তে সরামি স্মরামি ভপি বিরূপস্যমানং সুরদ্র মূলে মণিমণ্ডপস্থ্যম। এই লাইনগুলো চারটে করে লাইন মনে রাখবে, এই লাইনগুলো তুলে দিলে তোমরা বুঝতে পারবে যে কোন ছন্দ এসেছে কোন লক্ষণ এসছে। ঠিক আছে, ঠিক সেরকমই এবার আমরা তাহলে পড়ি যে রথোদ্ধতা ছন্দ। ইন্দ্রবজ্র পড়লাম, উপেন্দ্রবজ্র পড়লাম, এবার বলি রথোদ্ধতা ছন্দ।
রতোদ্ধতা ছন্দে কি আছে না, এটাও হলো সমবৃত্ত। আমাদের যেহেতু আমাদের পাঠ্যেই আছে সমবৃত্ত ছন্দ, তো এইটা প্রসঙ্গে লক্ষণে কি বলেছেন আচার্য গঙ্গাদাস না, রাত পড়াইর নাড়া লাগাই রথোদ্ধতা, মানে কি রাত পড়াইর নাড়া লাগাই রথোদ্ধতা, অর্থাৎ কিনা যে শ্লোকের প্রতি পাদে যথাক্রমে র ন র ল গ বলেছে রাত পড়াই, রয়ের পর না রা লাগা, মানে বলেছে রাত, রাত মানে কি রাত মানে রয়ের পরে পড়াই নাড়া লাগাই, না রা লাগা, প্রথমে র তারপরে ন র ল গ, এই ছন্দগুলো যেখানে থাকবে, এই অক্ষরগুলো যেখানে থাকবে, গণগুলো একদম চোখ বুজে লিখে দেবে রথোদ্ধতা ছন্দ। তাহলে রথোদ্ধতা ছন্দে একাদশ, এটাও একাদশ অক্ষর বিশিষ্ট ছন্দ। তাহলে এখানে উদাহরণে কি বলা হয়েছে, লক্ষণগুলো খুব ভালো করে মুখস্থ করবে, কারণ লক্ষণগুলো কিন্তু আমাদের লাগবে কাজে। এখানে উদাহরণে আমরা কি বলেছি না, এব মস্তিম বিরুদ্ধ বৃত্তি না সংযমী কিমিত জন্মস্তয়া সংস্থ গুণায় অপি দুষ্যতে কৃষ্ণ সর্প শিশুনেব চন্দনহা। মানে অভিজ্ঞান শকুন্তলম থেকেই এটা আবারও দিয়েছে কি না, এবং মষ্টম বিরুদ্ধ বৃত্তি না সংযমী কিমিতি জন্ম তস্তয়া সত্য সংশ্রয় গুণয়োপি দুষ্যতে কৃষ্ণ সর্প শিশুমেব চন্দনহা। মানে এই শ্লোকের প্রতি চরণে র ন র ল গ এই গণগুলি আছে, এই গণগুলি থাকার জন্য এখানে রতোদ্ধতা ছন্দ হয়েছে। বেশ, তাহলে আমরা যাই এবার পরবর্তী ছন্দ কি না, শালিনী ছন্দ। শালিনী ছন্দ কি না, যে ছন্দের প্রতি পাদে যথাক্রমে ম ত ত গ গ এই গণগুলি থাকে, সেইখানে আমাদের হয়ে যাবে শালিনী ছন্দ। কি না, যে ছন্দের প্রতি পাদে যথাক্রমে ম ত ত গ গ এই গণগুলি থাকবে, সেখানে হয়ে যাবে শালিনী ছন্দ। তাহলে শালিনী ছন্দের লক্ষণ সম্পর্কে আচার্য গঙ্গাদাস কি বলেছেন আমরা দেখে নেব না। আচার্য গঙ্গাদাস বলেছেন ছন্দ মঞ্জুরি গ্রন্থে যে মাত্তৌ গৌ চেত শালিনী বেদলাকাই। মাত্তৌ মানে মাত্তৌ, আগেই বলেছি তৌ মানেই দুটো ত, মানে মাত্তৌ ম ত ত, আর গৌ, গৌ মানেই হলো গ গ, তাহলে ম ত ত গ গ মাত্তৌ গৌ। তাহলে চেত শালিনী বেদলাকাই মানেটা কি, মানে চেত শালিনী, চেত শালিনী মানে হবে, মাত্তৌ ম ত ত গ গ হলে চেত শালিনী মানে শালিনী ছন্দ হবে। কি না, বেদলাকাই, এখানে জ্যোতির চিহ্নটা আমাদের দিতে হবে। বেদ, বেদ মানে কি, বেদের সংখ্যা হলো 4টে এবং লোক হলো 7টা, টোটাল 7টা, মানে প্রথম 4টের পর একটা পড়বে, বাকি 7টার পর একদম লাস্টে গিয়ে একটা পড়বে, তাহলে 7 আর 4 11, একাদশ অক্ষর বিশিষ্ট ছন্দ। তাহলে কি হচ্ছে এখানে কি বলা হচ্ছে, উদাহরণস্বরূপ কি বলা হয়েছে, লোকের সংখ্যা 7টি এবং বেদের সংখ্যা 4টি, তাই জ্যোতির চিহ্ন কোথায় পড়বে না, প্রথম 4 অক্ষরের পর এবং তার পরবর্তী 7ম অক্ষর পর, মানে একদম এন্ডে গিয়ে একটা জ্যোতির চিহ্ন পড়বে। বেদলোকেই শব্দটা দ্বারা জ্যোতির চিহ্ন বোঝানো হয়েছে, কোথায় তোমরা জ্যোতির চিহ্নটা দেবে। তাহলে এর অক্ষরে, তাহলে আমরা এর উদাহরণে কি জানতে পারবো না, সা নিন্দন্তে সানি ভাগ্যানিওয়ালা বহুত ক্ষেপণং ক্রন্দিতং চ পবিত্রম স্ত্রী সংস্থানং চপস্তরিস্থিতমারত উৎক্ষেপণৈন্যাং জ্যোতিরেকং ইয়াগামহা। মানে কি বলছে, এটা অভিজ্ঞান শকুন্তলম থেকেই নিয়েছে। তাহলে কি, সা নিন্দন্তিওয়ালা ভাগ্যানিওয়ালা বহুত ক্ষেপণং ক্রন্দিতং চ প্রবৃত্যাহ স্ত্রী সংস্থানং চপস্তরিস্থিতমারত উৎক্ষিপণ্যাং জ্যোতিরেকং ইয়াগামহা। মানে কি, এই শ্লোকের প্রতি চরণে যথাক্রমে ম ত ত গ গ মাত্তৌ গৌ চেত শালিনী, মানে শালিনী ছন্দ হবে বেদলোকাই। বেদলোকাই শব্দের দ্বারা হলো তোমাদের বোঝানো হয়েছে জ্যোতি চিহ্নটা। এই গণগুলি পরপর থাকায় এখানে শালিনী সমবৃত্ত ছন্দটি হয়েছে। তাহলে বোঝা গেল আমি আজকে যতটুকু ক্লাসে আলোচনা করলাম ততটুকুর মধ্যে তোমাদের ইন্দ্রবজ্র ছন্দ হলো, প্রথমেই আমরা পড়লাম গণ, তারপরে পড়লাম গণ কোথায় কোথায় হয়, ম ন ভ জ র ল স অন্ত জ বর্গীয় জ ল গ। ল গ তো আমরা বুঝতে পারছি, ল মানে লঘু, গ মানে গুরু, একটা একটা করেই হয় ওটা। আর বাকি 3টে, ম হলে মাস্ত্রী গুরু মানে 3টে গুরু, নকার লঘশ্চ, নকার হলো ন মানে 3টে লঘু, ভাদি গুরু আদিতে গুরু, বাকি 2টো লঘু হলে ভগণ, ভাদি গুরু পুনর্বাদি লঘুরিয়া, অন্তর্জগণ হলো আদিতে যদি লঘু হয়। এইভাবে আমরা প্রত্যেক যো গুরু মধ্যাগতা, গুরু যদি মধ্যে থাকে এবং প্রথম আর শেষেটা যদি লঘু হয় তাহলে বর্গীয় জগণ,
এবং জো গুরু মধ্যগতা রলা মধ্যা ল, মানে লঘুটা যদি মধ্যে থাকে বাকি দুটো যদি গুরু হয় তাহলে হয়ে যাচ্ছে রগণ। তারপরে স আন্তগুরু, অন্তে যদি গুরু থাকে, প্রথম দুটো যদি লঘু থাকে হয়ে যাচ্ছে দন্তস্থগণ। কথিত অন্তে লঘুস্থ, অন্তে যদি লঘু থাকে প্রথম দুটো যদি গুরু থাকে হয়ে যাচ্ছে তগণ। আর গকার রেখা গুরু রেখা গকারস্তু লকার লঘু রেখা, মানে একটা গণ থাকলে গ আর গুরু আর একটা ল থাকলে লঘু। তাহলে এই অবধি ইন্দ্রবজ্র ছন্দ, উপেন্দ্র বজ্র ছন্দ, শালিনী ছন্দ, রথধাতা ছন্দ, মালিনী ছন্দ, এই পাঁচটা আজকে হলো ক্লাসে আলোচনা। তোমরা সবাই বুঝতে পেরেছো আশা করি। এবার প্রত্যেকটা লক্ষণ আমাদের খুব ভালোভাবে জেনে রাখতে হবে যে কোনটার লক্ষণ কি, লক্ষণ জানতে পারলেই আমাদের স্ক্যান করা খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, আজকে তাহলে ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার পরবর্তী কিছু ছন্দ নিয়ে আলোচনা করা হবে।